হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টপার কোর্স। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ইতি ম্যাম। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। ক্লাস 10 এর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টার আমরা আলোচনা করেছি, তোমরা যারা দেখতে ইচ্ছুক তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্রথম চ্যাপ্টারটি দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করব ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার। ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি দেখো, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো চলো শুরু করা যাক। কি বলেছে দেখো, 19 শতকের বাংলা সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন। 19 শতকের বাংলা অর্থাৎ অনেক আজ থেকে প্রায় অনেক বছর আগে, অর্থাৎ তখন আমাদের দেশ কিন্তু স্বাধীনতা, আমরা তখন স্বাধীনতা পাইনি। 1947 সালে আমরা স্বাধীনতা পাই। তো তারও অনেক আগের কথা 19 শতকের বাংলা। তো সেই সময়ে সাময়িক পত্র, অর্থাৎ সাময়িক পত্র কি? সাময়িক পত্র হলো ম্যাগাজিন। তোমরা এখন জানো ম্যাগাজিন, বিভিন্ন ম্যাগাজিন রয়েছে, যেমন ধরো আনন্দ মেলা, আনন্দলোক। তো তখনকার দিনেও এই অনেক ম্যাগাজিন ছিল, সাময়িক পত্র এবং সংবাদপত্র ও সাহিত্য। তো তখনকার দিনে সমাজে যা কিছু ঘটতো সেগুলোই কিন্তু সাময়িকপত্র, সংবাদপত্র ও সাহিত্যে আমরা দেখতে পাই। তো দেখো শুরু করা যায়। কি বলেছে দেখো, 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলা ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ, আমরা সবাই জানি যে পলাশী যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। তো তারপরে দেখো পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা কি? অর্থাৎ বিদেশি সভ্যতা। আমরা সবাই জানি এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারতবর্ষে ঢোকে। তো পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলা ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে এক ব্যাপক পরিবর্তন আসে। বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন ক্রমে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বাংলাকে কেন্দ্র করে এই বাংলা, বাংলা মানে কি? মানে তখনও কিন্তু আমাদের দেশ ভাগ হয়নি, অর্থাৎ বাংলাদেশ আর ভারতবর্ষ সবটা কিন্তু একত্রে ছিল। তো তাই বলছে বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ভারতের ইতিহাসে শুরু হয় এক নতুন যুগের। এই যুগ বা চেতনার নাম হচ্ছে নবজাগরণ। তোমাদের প্রশ্ন আসে নবজাগরণ কি? তো তখন বলতে হবে এটা যে পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলা ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়ে। এটাকেই বলা হয় নবজাগরণ। এটাই হচ্ছে নবজাগরণ। তারপরে দেখো কি বলেছে, সংবাদপত্র। সংবাদপত্র দেখো কি বলেছে, বলেছে দেখো এই যুগ চেতনার অন্যতম হাতিয়ার ছিল সংবাদপত্র ও সাহিত্য। 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় মাসম্যান সংবাদ পত্রিকা দিগদর্শন। দিগদর্শন একটি উল্লেখযোগ্য পত্রিকা। দিগদর্শন প্রকাশিত হয় মার্শম্যান অর্থাৎ এটি সম্পাদনা করেন কে? মার্শম্যান। তো এটা 1818 সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয় মার্শম্যান সংবাদ পত্রিকা দিগদর্শন। এটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা। অনেক সময় প্রশ্ন আসে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? বলতে হবে দিগদর্শন। এরপর মে মাসে প্রকাশিত হয় তারই সম্পাদিত সাপ্তাহিক সমাচার দর্পণ। অনেকের মতে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত সাপ্তাহিক বাংলায় গেজেটি হলো প্রথম বাংলা সংবাদপত্র। অনেকে বলে যে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত সাপ্তাহিক বাংলায় গেজেটি হলো বাংলা ভাষায় সম্পাদিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে 1821 সালে রামমোহন রায় প্রকাশ করেন সাপ্তাহিক পত্রিকা যেটার নাম হচ্ছে সংবাদ কৌমুদী। তাহলে সংবাদ কৌমুদী কে প্রকাশ করেন? না, 1821 সালে রামমোহন রায় প্রকাশ করেন। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা, অর্থাৎ সমাচার চন্দ্রিকা প্রকাশ করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।
1822 সালে 1822 সালে রামমোহন দ্বারকানাথ ঠাকুর ও আরো কয়েকজন মিলে প্রকাশ করেন সাপ্তাহিক বঙ্গদূত। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশ করেন সাপ্তাহিক সংবাদ প্রভাকর 1831 সালে। অক্ষয় কুমার দত্ত প্রকাশ করেন তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন? না, অক্ষয় কুমার দত্ত। 1843 সালে সমাজে তখন বাল্য বিবাহ, বহু বিবাহ, বনপ্রথা, মদ্যপান, জাতিভেদ প্রথা, সমুদ্র যাত্রা বিরোধিতা প্রভৃতি বিদ্যমান ছিল। সমকালীন সাহিত্য ও সংবাদপত্রের পাতায় এইসব সামাজিক অনাচার এবং এগুলির বিরুদ্ধে আন্দোলনের বিবরণ ফুটে উঠেছে। তাই সমকালীন ইতিহাস জানতে গেলে আমাদের বিভিন্ন সংবাদপত্র ও গ্রন্থের উপর নির্ভর করতেই হবে। অর্থাৎ এই সাহিত্য, সংবাদপত্র, সাময়িক পত্র এগুলো থেকে তৎকালীন সমাজের চিত্র আমরা দেখতে পাই। এরপরে বলেছে দেখো বামাবোধিনী পত্রিকা 1863 থেকে 1923 খ্রিস্টাব্দ। বামাবোধিনী পত্রিকা হচ্ছে একটি পত্রিকা। 19 শতকের সামাজিক আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল নারী কল্যাণ। এই সময়ে এই উদ্দেশ্যে বেশ কিছু পত্র পত্রিকা প্রকাশিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বঙ্গ মহিলা, অবলা বান্ধব, বামাবোধিনী, বঙ্গবাসিনী, সাবিত্রী প্রভৃতি। অর্থাৎ এই বামাবোধিনী পত্রিকাতে প্রধানত নারীদের নিয়েই লেখা হয়। এই বামাবোধিনী পত্রিকায় কেশব চন্দ্র সেনের নেতৃত্বাধীন বঙ্গ সমাজ এর লক্ষ্য ছিল নারী মুক্তি। এই উদ্দেশ্যে 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়। এখান থেকে নানান ছোট ছোট প্রশ্ন আসে, এগুলো যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি, এগুলো সব ছোট প্রশ্নে তোমরা দেখতে পারো। ছোট প্রশ্ন এগুলো আসে। বামাবোধিনী পত্রিকা আগস্ট মাসে 1863 খ্রিস্টাব্দে এর সম্পাদক ছিলেন বিশিষ্ট ব্রাহ্মণ নেতা ও সিটি কলেজের অধ্যক্ষ উমেশ চন্দ্র দত্ত। পত্রিকার উদ্দেশ্য ছিল বাঙালি মেয়েদের শিক্ষার আলো দেখিয়ে পুরুষ সমাজ নির্মিত কারাগার থেকে বের করে আনা। ইতিমধ্যে সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে রদ হয়েছে এবং বিধবা বিবাহ প্রবর্তন আইন 1856 খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছে। অর্থাৎ সে সময় মেয়েদের তো কোনো কিছুতে কোনো অধিকার ছিল না, মেয়েদেরকে বাড়ি বাইরে বেরোতে দেওয়া হতো না, বা মেয়েরা সমাজে লাঞ্ছিত, অপমানিত। তো এই পত্রিকাতে, এই পত্রিকার মাধ্যমে মেয়েদের গুরুত্ব দেওয়া হয় এবং মেয়েদের নিয়ে লেখা এই পত্রিকাতে বেরোয়। আচ্ছা, তারপরে দেখো বামাবোধিনী পত্রিকার প্রথম সংখ্যাটি স্ত্রী শিক্ষা প্রচলনের দাবি করে এবং তাদের কি কি বিষয় শিক্ষা দেওয়া হবে তারও একটি তালিকা প্রকাশ করে। অর্থাৎ এই পত্রিকাতে মেয়েদেরকে যে শিক্ষা দেওয়াটা প্রয়োজন সেটা বলা হয়, যে নারী শিক্ষা অবশ্যই প্রয়োজন এটা বলা হয়, এবং কি কি বিষয় তাদেরকে শিক্ষা দিতে হবে সে বিষয়ে এখানে বলে দিয়েছিল। রক্ষণশীল সমাজ মনে করতো যে বিদ্যা শিক্ষা হলে নারী মন বহির্মুখী হবে এবং তাতে সংসারে নানা অশান্তি দেখা দেবে। অর্থাৎ সমাজের যারা মাথা তারা মনে করতো যে নারীদের যদি শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ নারীরা যদি পড়াশোনা শেখে তাহলে তাদের কি হবে না, তারা অনেক কিছু জ্ঞান অর্জন করবে এবং তাদের মন অন্যদিকে চলে যাবে বা সংসারে অশান্তি হবে, এসব নানান কথা তারা মনে করতো। তো এই জন্য তারা নারীদের শিক্ষা দেওয়ার একেবারেই তারা বিরোধী ছিল। তো এবং তারপরে এখানে বলা হয়েছে সে সময় শিক্ষিত মহিলাকে অশুভত্বের প্রতীক বলেও মনে করা হতো, যে শিক্ষিত মহিলাকে বলা হতো যে তারা নাকি অশুভ, অপয়া ইত্যাদি নানান কথা বলা হতো। তো অপরপক্ষে বামাবোধিনী মনে করতো যে নারীকে শিক্ষিতা করে তুলতে না পারলে সমাজ থেকে ব্যভিচার দূরীভূত হবে না। বামাবোধিনী বাল্য বিবাহ এবং অসম বিবাহ বা বার্ধক্য বিবাহ এরও বিরোধিতা করে। অর্থাৎ সেই সময় বাল্য বিবাহ প্রচলিত ছিল, ছোট ছোট বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। তো তারপর আছে বার্ধক্য বিবাহ, অসম বিবাহ, এই সমস্ত যে অনাচারগুলো সমাজে ঘটছিল সেগুলো বন্ধ করা অবশ্যই দরকার ছিল। তো সেই সব নিয়ে কিন্তু এই পত্রিকাতে লেখা হয়। এই পত্রিকায় বলা হয় বাল্য বিবাহ প্রকৃতপক্ষে কোনো বিবাহই নয়। এ ধরনের বিবাহে পাত্রপাত্রীর বিবাহে তাৎপর্য সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। এই পত্রিকাতে মেয়েদের লেখা গল্প ও কবিতা প্রকাশিত হতো এবং তাদের মধ্যে রচনা প্রতিযোগিতা হতো। অর্থাৎ এই পত্রিকাতে মেয়েরা নানান কবিতা, বিভিন্ন বিষয়ে তারা লিখতো এবং সেগুলো তারা প্রকাশ করতো।
মানকুমারী বোস ছিলেন এই পত্রিকার বিশিষ্ট লেখিকা। মেয়েদের কৃতিত্ব, সাফল্য, এমনকি বাংলার রাজনৈতিক আন্দোলন শুরু হলে তাতে মেয়েদের অংশগ্রহণের খবর, ঠাকুরবাড়ির মেয়েদের কার্যকলাপ প্রভৃতি নিয়মিত প্রকাশিত হতো। 1863 খ্রিস্টাব্দ থেকে 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 60 বছরের গৌরবময় উপস্থিতির পর বাংলামথনীর প্রকাশ বন্ধ হয়ে যায়। অর্থাৎ প্রায় 60 বছর এই পত্রিকাটি চলে, তারপরে এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বাংলা নারী জাগরণের ইতিহাসে এই পত্রিকার ভূমিকা গৌরবোজ্জ্বল। অর্থাৎ বাংলা ইতিহাসে এই পত্রিকা কিন্তু মানে অবিস্মরণীয়। তারপরে দেখো বলেছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট কি? এটা হচ্ছে 1853 থেকে 1924 খ্রিস্টাব্দ। ভারতীয় সাংবাদিকতা ও বঙ্গীয় জাগরণের ইতিহাসে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত ইংরেজি সংবাদপত্র হচ্ছে এই হিন্দু প্যাট্রিয়ট, এক শীর্ষ স্থানের অধিকারী। 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি মধুসূদন রায় ও গিরিশচন্দ্র বোস এবং তার দুই ভাইয়ের হাত ধরে ইংরেজি সাপ্তাহিক হিন্দু প্যাট্রিয়টের যাত্রা শুরু হয়। 1855 সালে 5ই জুলাই থেকে 1861 খ্রিস্টাব্দ পর্যন্ত হরিশ্চন্দ্র এই পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর এবং এই 7 বছর ছিল এই পত্রিকার সবচেয়ে গৌরবের যুগ। হরিশ্চন্দ্রের সম্পাদনায় এই পত্রিকা শুরু থেকেই রাজনৈতিক সংবাদ ও মতামত প্রকাশ করতে থাকে। অর্থাৎ এই পত্রিকাতে বিভিন্ন রাজনৈতিক সংবাদ এইগুলো জানা যায়। সরকারের কাছে এইসব মতামতের গুরুত্ব ছিল অপরিসীম। এই পত্রিকার প্রকাশকালে ভারতের বড়লাট ছিলেন লর্ড ডালহৌসি। এই পত্রিকা যখন প্রকাশ হয় তখন ভারতের বড়লাট ছিলেন লর্ড ডালহৌসি। সালটা হচ্ছে 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ। উনি একের পর এক সাতারা, নাগপুর, সমরপুর, অযোধ্যা, ঝাঁসি প্রভৃতি রাজ্য দখল করে নিচ্ছিলেন। হরিশ্চন্দ্র দীপ্ত ভাষায় লিখলেন যে বলপূর্বক রাজ্যগ্রাসের এই নির্লজ্জ নীতি শয়তানের পক্ষেও লজ্জাজনক। অর্থাৎ দেখো এই সাতারা, নাগপুর, সমরপুর, অযোধ্যা, ঝাঁসি প্রভৃতি এই সমস্ত জায়গাগুলো দখল করে নিয়েছিলেন কে? না, বড়লাট লর্ড ডালহৌসি। তো এই জন্য হরিশ্চন্দ্র তিনি লিখেছিলেন যে বলপূর্বক রাজ্যগ্রাসের এই নির্লজ্জ রীতি শয়তানের পক্ষে লজ্জাজনক। অর্থাৎ এইভাবে ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করে বিভিন্ন রাজ্য জয় করে নেওয়া, এটা কিন্তু শয়তানের পক্ষে লজ্জাজনক। এটা তিনি হরিশ্চন্দ্র লিখেছিলেন। এরপরে আছে দেখো 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ দেখা দেয় এবং সরকার নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এই বিদ্রোহ দমন করে। সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ দেখা যায় এবং সরকার নিষ্ঠুর দমন নীতির মাধ্যমে এই বিদ্রোহকে দমন করে। হিন্দু প্যাট্রিয়ট সরকারি শাসন নীতির ত্রুটিগুলি তুলে ধরে এবং প্রমাণ করে যে সরকারি অপদার্থতাই এই বিদ্রোহের জন্য দায়ী। অর্থাৎ হিন্দু প্যাট্রিয়টে বলা হয় যে সরকারের অপদার্থতার জন্যই এই সাঁওতাল বিদ্রোহ নাকি হয়েছিল। এরপর দেখো কি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে ও প্রতিবাদে সোচ্চার হয় এবং তাদের অতিলোভী অত্যাচারী বলে চিহ্নিত করে। আচ্ছা, হিন্দু প্যাট্রিয়টের জমিদারদের বলা হয় অত্যাচারী। অর্থাৎ জমিদাররা প্রজাদের উপর অত্যাচার করত, তাদেরকে কর আদায় করতো, তাদের উপর চাপ সৃষ্টি করে। তো এই জন্য জমিদারদের বলা সেই সময় মানে অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে এই পত্রিকাতে বলা হয় এবং অতিলোভী অত্যাচারী বলে চিহ্নিত করা হয়। হরিশ্চন্দ্র চিরস্থায়ী বন্দোবস্তের সমর্থক ছিলেন। তিনি জমিদারদের অত্যাচার কাহিনী নির্দ্বিধায় সংবাদপত্র প্রকাশ করতেন। অর্থাৎ তিনি এই সংবাদপত্রে জমিদাররা যে কত অত্যাচার করতো সাধারণ প্রজার উপরে, সেই সব কাহিনী কিন্তু তুলে ধরেছেন। 1857 খ্রিস্টাব্দে দেশ জুড়ে সিপাহী বিদ্রোহ শুরু হয়। 1857 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহকে সমর্থন করার কোনো উপায় ছিল না। হরিশ্চন্দ্র তা করেনি। তিনি এই বিতর্কের কারণ অনুসন্ধান করেছেন এবং বিদ্রোহ দমনের জন্য সরকারি প্রতিহিংসা ও পরায়ণতার কঠোর সমালোচনা করেছেন। 1858 খ্রিস্টাব্দে বাংলার বুকে শুরু হয় নীল বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটি, নীল বিদ্রোহ। হরিশ্চন্দ্র নীল চাষীদের সমর্থনে এগিয়ে আসেন এবং তার ক্ষুরধার লেখনের মাধ্যমে দরিদ্র প্রজাদের ওপর নীলকর সাহেবদের অত্যাচার এবং নীল বিদ্রোহ সংক্রান্ত বিভিন্ন সংবাদ নিয়মিত প্রকাশ করতে থাকেন। অর্থাৎ আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে প্রবেশ করে এবং তারা সাধারণ যে চাষিরা ছিল তাদেরকে কিন্তু জোর করে নীল চাষ করতে বাধ্য বলতো। অর্থাৎ সেই সময় ইংল্যান্ডে
শিল্প বিপ্লব শুরু হয়, তো সেই জন্য নীলের চাহিদা সেখানে কিন্তু অনেক বেড়ে যায়। তো সেই জন্য তারা কি করতো, এই বাংলার চাষিদেরকে জোর করে নীল চাষে বাধ্য করতো। তো এখানে দেখো কি বলেছেন, তো সেই নিয়ে হরিশ্চন্দ্র কিন্তু তার লেখার মাধ্যমে সেই সময়ে যে চিত্র অত্যাচার ইংরেজদের সেগুলো কিন্তু ফুটিয়ে তুলেছেন। দরিদ্র প্রজাদের উপর নির্ভর সাথে অত্যাচার নির্বিত সঙ্গে বিভিন্ন সংবাদ হরিশ্চন্দ্র এই পত্রিকায় লিখেছেন। সাহেবরা তার বিরুদ্ধে মানহানির মামলা করে, তো এই জন্য ইংরেজরা তার বিরুদ্ধে মানহানির মামলা করে, যেহেতু তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা বেরোচ্ছে। তিনি বাংলায় পরাজিত হন এবং ইতিমধ্যে তার মৃত্যু ঘটে 1861 খ্রিস্টাব্দে। তিনি মামলাতে পরাজিত হন আর তার মৃত্যু ঘটে 1861 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়টের ইতিহাস হলো নীল বিদ্রোহের ইতিহাস। তার আন্দোলনের ফলেই 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। আচ্ছা, 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় এবং নীলকর সাহেবদের অবর্ণনীয় অত্যাচার জনসমক্ষে প্রকাশিত হয়। শেষ পর্যন্ত সরকার আইন পাশ করে বলে যে নীল চাষ প্রজার ইচ্ছাধীন, অর্থাৎ সরকার আইন পাশ করে এবং বলে যে নীল চাষ করতে চাষিদের বাধ্য করা যাবে না, তাদের ইচ্ছা হলে, যদি কারোর ইচ্ছা হয় নীল চাষ করতে, তারা করতে পারে, এখানে কেউ তাদের জোর করে চাষ করাবে না, এটাই সরকার আইন পাশ করে। এরপরে দেখো কি বলেছে, সাহিত্য। এরপরে আসছে সাহিত্য, অর্থাৎ সাহিত্যে কিভাবে সেই সমাজে ছবি আমরা দেখতে পাই সাহিত্যে। দেখো বলেছে, সাহিত্য হলো সমকালীন যুগের দর্পণ বা আয়না, অর্থাৎ সমাজের কি হচ্ছে কি ঘটছে তার দর্পণ বা আয়নাই হচ্ছে কিন্তু সাহিত্য। সাহিত্য, বিভিন্ন সাহিত্য থেকে আমরা সেই তৎকালীন সমাজের চিত্র কিন্তু দেখতে পাই, বুঝতে পারি। তো সেই জন্য সাহিত্য বলতে কলকাতার শোভাবাজার চিতপুর এলাকার একটি বিশাল বটগাছকে কেন্দ্র করে যে সাহিত্য গড়ে উঠেছিল সেই বটতলা সাহিত্যকেই বোঝায়। সস্তা দামে অল্প শিক্ষিত নিম্নবিত্ত মানুষের মনোরঞ্জনের জন্য ছোট ছোট বইগুলি প্রকাশিত হতো। আজকে তিনি রুচিশীল পাঠকের কাছে এগুলি উপহাসের বস্তু হলেও সামাজিক ইতিহাসে উপাদান হিসেবে ঐতিহাসিকের কাছে এগুলোর গুরুত্ব কিন্তু অনেক। পরবর্তীকালে এলো বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ও অন্যান্য কৃতি সাহিত্যিকদের রচনা, এলো ছোট গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা প্রভৃতি। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু সাহিত্যের উন্নতি ঘটলো। মানে আগে ছিল সাহিত্য একরকম, আস্তে আস্তে যখন বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রভৃতি সাহিত্যিকরা যখন শুরু করলেন সাহিত্য লিখতে, তখন ছোট গল্প আমরা যেমন এখন পড়ি, ছোট গল্প, উপন্যাস, নাটক, এগুলো আস্তে আস্তে রচনা হতে শুরু করলো। এরপর আমরা আসতে দেখো হুতম প্যাঁচার নকশা। 1862 খ্রিস্টাব্দে হুতম প্যাঁচার নকশা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যে এক অনন্য সৃষ্টি। এই গ্রন্থটি সমকালীন কলকাতার বাবুকালচার এবং বাংলা সমাজ জীবনের এক অসাধারণ ও জীবন্ত দলিল। অর্থাৎ সেই সময় কলকাতার যে চিত্র, অর্থাৎ বাবুকালচার, তারপর তোমার হচ্ছে কলকাতার যে চিত্র, সেটা কিন্তু আমরা এই হুতম প্যাঁচার নকশা বইটিতে আমরা কিন্তু পাই। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে এবং প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রে প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। গ্রন্থকার কালীপ্রসন্ন সিংহ তার মাত্র 30 বছরের আয়ুষ্কালে যা করে গেছেন তা আমাদের বিস্মিত করে। অর্থাৎ তার মাত্র 30 বছর বয়স ছিল, মাত্র 30 বছর বয়সে তিনি এই বইটি লিখেছিলেন এবং তা কিন্তু এক চিরস্মরণীয়। এই গ্রন্থে ছত্র ফুটে উঠেছে সমকালীন কলকাতা, সমাজ জীবনের দুর্নীতি, অর্থাৎ সে সময় নানান যা কিছু হতো, কপটতা, ভণ্ডামির বিরুদ্ধে শানিত ব্যঙ্গ, বিদ্রুপ, মশাইয়ে পরিবৃত জমিদার, মাতার, উমেদার অর্থাৎ অবতার, ব্রাহ্ম, পাদুরি, কবি, বাবু, ফোটা তিলক কাটা, বোষ্টম, ভিখারি, কেরানি, দুর্গোৎসব, মাহেশের রথযাত্রা, গঙ্গায় নৌকা বিলাস প্রভৃতি সমাজ, ধর্ম ও রাজনীতি, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ, অর্থাৎ সবকিছু সেই সময় সমাজে যা যা হতো, কলকাতার কালচার, কলকাতার যে মানুষের জীবনে যে দুর্নীতি, ঠিক আছে, দুর্গোৎসব, মাহেশের রথযাত্রা, গঙ্গায় নৌকা বেশি, এইসব নানান উৎসব এই বইতে আমরা দেখতে পাই, এই বইটাতে পাওয়া যায়। এখানে তিনি ভণ্ডামি দেখেছেন, সেখানে তিনি তীব্র বিদ্রুপ করেছেন, অর্থাৎ যেখানেই ভণ্ডামি বা অত্যাচার যা কিছু দেখেছেন এই বইতে তিনি লেখক তার তীব্র বিদ্রুপ করেছেন।
এটি বাংলা সাহিত্যের এক অসামান্য গ্রন্থ। এই গ্রন্থের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষণ হয়। এই গ্রন্থের কয়েকটি বৈশিষ্ট্য আছে। কি কি সেই বৈশিষ্ট্যগুলো দেখো? বলেছে ইতিহাস, গভীর সমাজ চেতনা ও হাস্যরস এই গ্রন্থে সমন্বিত হয়েছে। অর্থাৎ ইতিহাস আছে, গভীর সমাজ চেতনা আছে ও হাস্যরস এই গ্রন্থে সমন্বিত হয়েছে। সমকালীন সাহিত্যের পরিপ্রেক্ষিতে এই গ্রন্থ ভণ্ডামি, অশ্লীলতা মুক্ত। বাস্তব সমাজ সচেতনতা হলো এই গ্রন্থের প্রধান গুণ। এক কথা বলা যায় যে এই গ্রন্থটি হলো পুরনো কলকাতার এক বাস্তব দলিল। অর্থাৎ পুরনো কলকাতার যে চিত্র, এই বইটির মাধ্যমে কিন্তু এই বইটি পড়লে আমরা কিন্তু সেটা জানতে পারবো। এরপরে আমরা আসছি দেখো নীল দর্পণ। 1860 খ্রিস্টাব্দ। সিপাহী বিদ্রোহের পর 1867 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক নীল দর্পণ। নীল চাষ এবং নীলকর সাহেবদের অত্যাচার বাংলার সমাজ জীবনের যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, নীল দর্পণ নাটকে তার মর্মান্তিক বর্ণনা ফুটে উঠেছে। অর্থাৎ নীল দর্পণ নাটকে তৎকালীন যে ইংরেজরা আমাদের বাংলায় এসে বাংলার চাষিদেরকে জোর করে অত্যাচার করে জোর করে নীল চাষ করতে বাধ্য করতো, এবং শুধু নীল চাষ করতে যে বাধ্য করতো তা নয়, তাদের যে প্রাপ্য মজুরি সেটাও অনেক সময় তারা দিত না, এবং তাদের বাড়ির মেয়ে বউ এদেরকে তারা আটকে রাখতো, তাদেরকে মারধর করতো, এদের নানান অত্যাচার কিন্তু এই নীল দর্পণ নাটকে আমরা দেখতে পাই। নীল দর্পণ নাটকে তার মর্মান্তিক বর্ণনা ফুটে উঠেছে। অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের প্রভূত উন্নতি ঘটে, এবং এর ফলে ইংল্যান্ডে নীলের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পায়। অর্থাৎ শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডে নীলের চাহিদা প্রচন্ডভাবে বৃদ্ধি পায় বলেই তারা ইংরেজরা কি করতো না, বাংলায় চাষিদেরকে জোর করতো নীল চাষ করতে। তো এর মধ্যে বাংলার নীলই ছিল সর্বোৎকৃষ্ট। অর্থাৎ বাংলায় যে নীল চাষটা হতো সেটা কিন্তু সব থেকে ভালো উন্নত মানের নীল ছিল। তো সেই জন্যই ইংরেজরা বাংলা চাষিদেরকে তাদের অন্যান্য শস্য উৎপন্ন না করতে দিয়ে তাদেরকে এই নীল চাষ করতে বাধ্য করতো। তো তারপরে দেখো কি বলেছে, দিল্লি থেকে ঢাকা পর্যন্ত ব্যাপক অঞ্চলে নীল চাষ শুরু হয়। এর মধ্যে বাংলা নীল ছিল সর্বোৎকৃষ্ট। বললাম বহু ইংরেজ সাহেব ওই সময় কেবলমাত্র নীল চাষেই মনোযোগ দেন। গ্রাম বাংলা নীল কুঠিতে পড়ে যায়। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় নীলকুঠি গড়ে ওঠে এই নীল চাষকে কেন্দ্র করে। ছলে বলে কৌশলে দরিদ্র প্রজাকে কিছু টাকা অগ্রিম দিয়ে ধান চাষের জমিতে তাকে নীল চাষে বাধ্য করা হতো। অর্থাৎ কিছু টাকা অগ্রিম দিয়ে চাষিদেরকে বাধ্য করা হতো তাদের ধান চাষের জমিতে নীল চাষ হতো। অর্থাৎ কিন্তু ধান চাষের জমিতে নীল চাষ একবার করলে সেটা কিন্তু আর মানে চাষের উপযুক্ত জমি আর থাকতো না, সেই জমিটা কিন্তু নষ্ট হয়ে যেত। তো সেই জন্য জোর করে চাষিদেরকে এইভাবে নীল চাষ করানো হতো। আচ্ছা, বাধ্য করতে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ নীল আদায় করার জন্য নীলকর সাহেবরা দরিদ্র চাষীদের উপর অকথ্য অত্যাচার করত। তারা চাষীদের প্রহার করত, হত্যা করতো, অনেক সময় তারা মেরেও ফেলতো, তাদের গরু বাছুর লুট করতো, গৃহে ডাকাতি ও অগ্নিসংযোগ করতো, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দিত আগুন দিয়ে, জোর করে কুটিতে আটকে রাখতো, এমনকি তাদের স্ত্রী কন্যাকে অপহরণ করে লাঞ্ছিত করতেও তারা পিছপা হতো না। কেবলমাত্র দরিদ্র কৃষকই নয়, গ্রামাঞ্চলে সম্পূর্ণ কৃষক, জমিদার ও সাধারণ মানুষ কেউই কিন্তু এই ইংরেজদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। অর্থাৎ তারা সাধারণ মানুষ, জমিদার প্রত্যেকেই অত্যাচারিত হয়েছে ইংরেজদের হাতে। এইসব অন্যায় প্রতিবাদ করেও কোনো লাভ হতো না। অর্থাৎ এই সময় যারা প্রতিবাদ করতো, প্রতিবাদ করেও কোনো লাভ হতো না। তারপরে দেখো, তারপরে আসছে দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটকে এইসব অনাচার অত্যাচারের কাহিনী সুনিপুণ ভাবে ব্যক্ত করেছেন। তার নীল দর্পণ নাটকে দীনবন্ধু মিত্র এই যে সেই সময় যে নীল চাষী নীলকর সাহেবদের যে অত্যাচার সেটা কিন্তু সুনিপুণ ভাবে তিনি তুলে ধরেছেন তার এই নীল দর্পণ নাটকে। এই নাটক প্রথম অভিনীত হয় ঢাকায় 1860 খ্রিস্টাব্দে। এটি প্রথম অভিনীত হয় ঢাকায়। 1862-তে কলকাতায় বিখ্যাত ন্যাশনাল থিয়েটারে শুভ সূচনা হয় নীল দর্পণ। অর্থাৎ কলকাতায় 1862-তে কলকাতার বিখ্যাত ন্যাশনাল থিয়েটার, সেখানে এই নাটকটি হয়। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণের ইংরেজি অনুবাদ করেন। এটি প্রচারের দায়িত্ব নেন কলকাতার সেন্ট পলস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ইংরেজ ধর্মযাজক জেমস লং। ইংল্যান্ডে এর ভয়ানক প্রতিক্রিয়া হয়। অর্থাৎ যখন ইংরেজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত এই নীল দর্পণ নাটকটি যখন ইংরেজিতে অনুবাদ করেন, তখন কিন্তু ইংল্যান্ডে এর ভয়ানক প্রতিক্রিয়া হয়।
ক্ষুব্ধ নীলকর সাহেবরা লং সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করে ও বিচারে তার 1,000 টাকা জরিমানা এবং 1 বছরের কারাদণ্ড হয়। অর্থাৎ ইংরেজরা যখন এটা ইংরেজিতে অনুবাদ হয়, তখন যখন ওরা দেখতে পায় যে তাদের অত্যাচার এইভাবে তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের কাছে, তখন কিন্তু তারা রেগে যায় ইংরেজরা। তো এইভাবে তারা মানহানির মামলা করে তার বিরুদ্ধে এবং 1,000 টাকা জরিমানা দিতে হয় এবং তার কারাদণ্ডও হয়। এরপরে আছে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা 1863 থেকে 1885 খ্রিস্টাব্দ। বাংলা সাংবাদিকতা ও সংবাদপত্রের ইতিহাসে কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত কামাল হরিনাথ বা হরিনাথ মজুমদার সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা একটি উজ্জ্বল নাম। পিতৃমাতৃহীন অনাথ এবং তীব্র দরিদ্র অনিশ্চয়তার সঙ্গে কঠোর সংগ্রামের পর স্বশিক্ষিত ও স্বগঠিত এই মানুষটি বঙ্গীয় সাংবাদিকতার ইতিহাসে অসামান্য নজির রেখে গেছেন। দারিদ্র তাকে কখনোই ছেড়ে যায়নি, তাই জন্য তার নামের সাথে কাঙাল কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ তিনি খুব দরিদ্র ছিলেন। তার লক্ষ্য গ্রামীণ সংবাদ পরিবেশন করা, অর্থাৎ গ্রামের যে সংবাদ, গ্রামের যে সংবাদ সেগুলোই তুলে ধরা তার কাজ ছিল, তার লক্ষ্য ছিল। 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে প্রকাশিত হয় মাসিক গ্রাম বার্তা প্রকাশিকা। সংবাদপত্র যদি সমসাময়িক যুগে দর্পণ হয়, তাহলে বলতে হয় এই পত্রিকা সত্যি সমকালীন বাংলা গ্রামীণ জীবন যথার্থ দর্পণ বা প্রতিচ্ছবি। অর্থাৎ সে সময় গ্রাম বাংলা তে কি হতো, গ্রাম বাংলার যে ছবি এই পত্রিকাতে কিন্তু বোঝা যায়। এই পত্রিকার প্রতিটি সংখ্যারই অধিকাংশ প্রাণ জুড়ে জমিদার, কৃষক, মহাজন, নীলকর এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা থাকতো। অর্থাৎ এই পত্রিকাতে কি থাকতো না, জমিদার এবং নীলকরদের অত্যাচার, নীল চাষ, এই বিষয়ে আলোচনা থাকতো এই পত্রিকাতে। প্রতিটি সংখ্যায় তিনি জমিদারদের অত্যাচারের কাহিনী তুলে ধরতেন। পাটনায় কৃষক বিদ্রোহ 1872 থেকে 73 খ্রিস্টাব্দ শুরু হলে তৎকালীন সব প্রভাবশালী পত্রপত্রিকা জমিদারদের সমর্থন করে। ব্যতিক্রম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। অর্থাৎ সেই সময় যে পত্রিকাগুলো সবাই কিন্তু জমিদারদেরকে সমর্থন করে, একমাত্র এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাতেই কিন্তু জমিদারদেরকে সমর্থন করা হয়নি। এর ব্যতিক্রম ছিল। ডাকঘরে মানি অর্ডার ব্যবস্থা প্রচলনের কথা। লালন ফকিরের গান এই পত্রিকাতে প্রথম উত্থাপিত হয়। অর্থাৎ মানি অর্ডার ব্যবস্থা, কাউকে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় কাউকে টাকা পাঠানোর যে ব্যবস্থা, লালন ফকিরের গান এই পত্রিকাতে প্রথম কিন্তু উত্থাপিত হয়। একমাত্র সমকালীন গ্রাম বাংলার সার্বিক জনজীবনে এই পত্রিকার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এরপর আমরা আসছি শিক্ষা সংস্কার, অর্থাৎ শিক্ষা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে এদেশে এসে একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা স্থাপন করেছিল। ইংরেজরা যখন আমাদের দেশে আসে বাণিজ্যিক কারণে, তো তারা তাদের সঙ্গে তাদের দেশের যে কালচার, তাদের দেশের যে শিক্ষা, সেটাও কিন্তু তারা তাদের সঙ্গে এনেছিল। সেই তাদের শিক্ষা এবং আমাদের বাংলার যে শিক্ষা, এই দুটো শিক্ষা কিন্তু একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল। তো এভাবে ইংরেজদের সংস্পর্শে আসার পরে ভারত ইতিহাসে এক নবযুগের সূত্রপাত হয়। রাজ্য ও পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে যে নবভারত গড়ে ওঠে তার মূলে ছিল পাশ্চাত্য শিক্ষা। ঠিক আছে, এরপর আছে দেশের প্রচলিত শিক্ষা। তারপর ইংরেজ শাসনের সূচনা পর্বে হিন্দু মুসলিম ভারতবাসী কোথায় পড়াশোনা করতো তারা না, পাঠশালা, টোল, মক্তব, মাদ্রাসা, আরবি, ফার্সি, সংস্কৃতের মাধ্যমে তারা শিক্ষালাভ করতো। পাঠশালা ও মক্তবের শিক্ষা সাধারণ কিছু প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় উপাদান পাঠের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ খুব সামান্য কিছু প্রাথমিক জ্ঞান ও ধর্মীয় পাঠ, এগুলোর মাধ্যমে সীমাবদ্ধ ছিল। টোল ও মাদ্রাসা ছিল উচ্চশিক্ষা কেন্দ্র এবং সেখানে সংস্কৃত ও আরবি ফার্সির মাধ্যমে শাস্ত্রগ্রন্থের চর্চা হতো। অর্থাৎ সংস্কৃত, আরবি, ফার্সি এই ভাষার মাধ্যমে তারা এই গ্রন্থের চর্চা হতো। নবদ্বীপ, মিথিলা, বারাণসী, বিক্রমপুর প্রভৃতি স্থানে টোলগুলি ছিল সংস্কৃত চর্চার উল্লেখযোগ্য কেন্দ্র। অর্থাৎ এই স্থানে যে টোলগুলো ছিল, এগুলোতে সাধারণভাবে সংস্কৃত ভাষাতেই শিক্ষা দেওয়া হতো। এরপরে আসছে প্রাচ্য শিক্ষা, অর্থাৎ আমাদের দেশের যে শিক্ষা ছিল সেই শিক্ষা। ইংরেজ শাসনের সূচনা পর্বে কোম্পানি ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে বিরোধী ছিল। অর্থাৎ তারা মানে ইংরেজরা চেয়েছিল যে ভারতে ইংরেজি শিক্ষা যাতে প্রচলন না হয়।
কেন না কোম্পানি মনে করতো যে ইংরেজি শিক্ষা পেলে ভারতবর্ষের মনে স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি পাবে এবং হয়তো ভারত কোম্পানির হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ ইংরেজরা কখনোই চাইতো না যে ইংরেজি শিক্ষা আমাদের এই দেশে আমাদের বাংলায় প্রচলন হোক, কারণ যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষজন যদি স্বাধীনতা স্পৃহা তাদের মনে আরো বেড়ে যায় এবং ইংরেজদের অত্যাচার থেকে তারা যদি মানে বাঁচতে চায়, ইংরেজদের অত্যাচার ইংরেজদেরকে তারা যদি তাড়িয়ে দেয় তাদের দেশ থেকে, এই ভয়টাই ইংরেজরা পেয়েছিল। তো সেই জন্য তারা ইংরেজি শিক্ষা এদেশে প্রচলন করতে চায়নি। ভারত কোম্পানির হাতছাড়া হয়ে যাবে এই ভেবে তারা চায়নি। এই কারণে কোম্পানি ভারতের সংস্কৃত আরো আরবি ফার্সি শিক্ষাতে উৎসাহ দিত। অর্থাৎ ইংরেজরা ভারতের সংস্কৃত আরবি ফার্সি এইসব ভাষাতেই তাদের এইসব ভাষার শিক্ষাতে তাদের উৎসাহ দিত। প্রাচ্যবিদ্যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বড়লাট ওয়ারেন হেস্টিংস, হরেস উইলসন, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ। তারা মনে করতেন যে আরবি ফার্সি ও সংস্কৃত ভাষা এবং প্রাচ্যবিদ্যার চর্চাই ভারতের শিক্ষাক্ষেত্রে প্রচলিত থাকা উচিত। তারা মনে করতো যে এই সমস্ত ভাষাতেই আমাদের ভারতবর্ষে মানুষ শিক্ষিত হোক। তারা কখনোই চায়নি যে ইংরেজি শিক্ষা ভারতবর্ষে আসুন। এই গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত। অর্থাৎ প্রাচ্যবাদী কারা, তাহলে এদেরকে প্রাচ্যবাদী বলা হয়। প্রাচ্যবাদী কারা, তাহলে প্রাচ্যবাদী হচ্ছেন বড়লাট ওয়ারেন হেস্টিংস, হোরেস উইলসন, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ। মানে এরা মনে করতো কি না বাংলাতে আরবি ফার্সি সংস্কৃত এইসব ভাষাতেই মানুষ পড়াশোনা করুক, এইসব ভাষাতেই শিক্ষিত হোক। তো এরাই হচ্ছে প্রাচ্যবাদী, এদেরকেই বলা হয় প্রাচ্যবাদী। ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওয়ারেন হেস্টিংস 1881 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা প্রশ্ন আসে যে কত সালে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন, বলতে হবে ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কলকাতা সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জনস এর উদ্যোগে প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়। তাহলে কত সালে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় না 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়। কার উদ্যোগে হয় না স্যার উইলিয়াম জনসের উদ্যোগে। বারাণসী ইংরেজ রেসিডেন্ট জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এটা প্রশ্ন আসে, বারাণসী সংস্কৃত কলেজ কি প্রতিষ্ঠা করেন না রেসিডেন্ট জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। তারপর দেখো বলেছে আচ্ছা, কর্মচারী ভারতীয় ভাষা আইন সংস্কৃতি রীতিনীতি শিক্ষাদানের উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত করেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে যারা কর্মচারী ছিল তাদেরকে এই বাংলা ভাষায় রীতিনীতি সংস্কৃতি শেখানোর জন্য লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। বাংলা সাহিত্য বিকাশে এই কলেজের কৃতি অধ্যাপকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। পাশ্চাত্যবাদী গোষ্ঠী, আগে আমরা জানলাম যে প্রাচ্যবাদী কারা ছিল, এবার আমরা দেখব পাশ্চাত্যবাদী গোষ্ঠী কারা কারা ছিল। প্রাচ্যবাদীর বিপক্ষে আরেকটি গোষ্ঠী ছিল, তারা হচ্ছে পাশ্চাত্যবাদী নামে পরিচিত ছিল। প্রাচ্যবাদী তো আমরা জেনেছি যে যারা যে সমস্ত ইংরেজরা মনে করতো যে বাংলায় আরবি ফার্সি সংস্কৃত এইসব ভাষাতেই শিক্ষাদান করা উচিত, শিক্ষাদান করা যায়, তারা ছিল প্রাচ্যবাদী। এবার আছে এদের বিপক্ষে যে গোষ্ঠী ছিল তাদেরকে বলা হয় কিন্তু পাশ্চাত্যবাদী নামে তারা পরিচিত, তাদেরকে বলা হয় পাশ্চাত্যবাদী। অর্থাৎ এরা চার্লস গ্রান্ট, টমাস ব্যাবিংটন মেকলে, ট্রাভেলিয়ান প্রমুখ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এরা ছিল পাশ্চাত্যবাদী গোষ্ঠী। তারা কি মনে করতেন, তারা মনে করতেন যে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিদ্যার চর্চায় ভারতের পক্ষে মঙ্গলজনক হবে। অর্থাৎ তারা বলতো যে ইংরেজি ভাষার মাধ্যমে যদি শিক্ষাদান করা যায় তবে কিন্তু ভারতবর্ষের পক্ষে সেটা মঙ্গলজনক হবে, অর্থাৎ ভারতবাসী তাতে উপকৃত হবে। এবং ইংরেজি শিক্ষা বিস্তৃত হলেই ভারতীয়দের পচনশীল সমাজ অধঃপতিত নৈতিকতা উন্নত হবে। অর্থাৎ ইংরেজি শিক্ষায় বিস্তৃত হলে, ইংরেজি শিক্ষা মানুষকে দিলে তবে কিন্তু আমাদের তৎকালীন বাংলা সমাজ যে সমস্ত অরাজকতা, যে সমস্ত কুসংস্কার ছিল সেগুলো থেকে মানুষ বেরোতে পারবে। তারা ভেবেছিল যে ইংরেজি শিক্ষার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব।
লর্ড মেকেলের প্রস্তাব। লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে সরকারি শিক্ষানীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। এ সময় টমাস ব্যাবিংটন মেকলে নামে খ্যাতনামা পণ্ডিত তার আইন সচিব হয়ে ভারতে আসেন এবং তিনি কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি নিযুক্ত হন। এই সময় কমিটি প্রাচ্যরীতি ও প্রতীচ্যরীতিতে শিক্ষাদান সম্পর্কে দুই দলে বিভক্ত হয়ে পড়ে। উগ্র পাশ্চাত্যবাদী মেকলে প্রতীচ্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। তার সমর্থকদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডাফ, সন্ডার্স, কলভিন প্রমুখ পাশ্চাত্যবাদী গণ। অপরপক্ষে প্রাচ্যবাদী সমর্থকদের মধ্যে ছিলেন বিশিষ্ট প্রাচ্যবিদ এইচ.টি. প্রিন্সেপ ও উইলসন। তো আজকে এইটুকুই। এর পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, টাটা।